चेन्नई टाकारजोला कन्स्टिट्युएन्सीबाय खबजानाय शुभ चंद्र गामियाव हाकतनि मन्त्री बहर नरेन्द्र मोदीनि मन की बात बान्दा खोनानायनि बागै बिजेपिनि गोबांमा आदंग्रा गौथुमै फायलायजाक दिनै अक्टोबर दाननि 22 सानमारि कक्तिसालाव त्रिपुरा हाजोनि मन्त्री डक्टर प्रफेसर डक्टर मानिक साहा बाहायनो शुभ चंद्र गामियाव हाकतनि मन्त्री बहर नरेन्द्र मोदीनि मन की बात बान्दा खोनाना बागै फाय सबायखा बनकारी बतंग टाकारजोला मंडल प्रेसिडेंट निर्मल देबबर्मा एमबीसी भूमिकानंद रिया स्टेट बीजेपी सेक्रेटारी डेविड देबबर्मा स्टेट इनचार्ज रतन घोष खबई कबनी जुदा जुदा आदंग्र সবাইকে নমস্কার। আজকে টাকরজলা মন্ডলের উদ্যোগে যে 127তম মন কি বাত অনুষ্ঠান এখানে বুথ নাম্বার 30-এ টাকরজলায় অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি मन की बात অনুষ্ঠানে त्रिपुरा प्रदेश থেকে ইনচার্জ তথা त्रिपुरा प्रदेश बीजेपी माननीय सेक्रेटारी श्री रतन घोष महोदय उपस्थित আছেন আমাদের त्रिपुरा प्रदेश बीजेपी যিনি স্টেট সেক্রেটারি শ্রী ডেভিড দেববর্মা মহোদয়, তাছাড়া এখানে আমাদের এমডিসি এবং স্টেট সেক্রেটারি শ্রী ভূমিকানন্দ রিয়াং উপস্থিত আছেন। শ্রী নির্মল দেববর্মা একটু আগে যিনি এখানে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, লড়াকু নেতা, মন্ডল প্রেসিডেন্ট টাকরজলা মন্ডলের। তাছাড়া এখানে অন্যান্য যারা নেতৃবৃন্দরা তথা এই এলাকার যারা বিশেষ করে আমার জনজাতি ভাইয়েরা ও বোনেরা এখানে উপস্থিত আছেন এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা, সবাইকে আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবসময় আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে প্রতি মাসের যে শেষ রবিবার, সেই শেষ রবিবারে আমরা অপেক্ষা করে থাকি। মন কি বাত অনুষ্ঠান এটা মাননীয় প্রধানমন্ত্রীজির নিজের মনের কথার জন্য না, সারা ভারতবর্ষের যে মন, সারা ভারতবর্ষে মানুষ কি বলছে সেই বিষয়গুলো ওনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে। সারা পৃথিবীর মধ্যে এই ধরনের কার্যক্রম কোনো রাষ্ট্রপ্রধান করে কিনা আমার জানা নেই, এবং সারা পৃথিবীর মধ্যে এটা একটা আলোচনার বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই ধরনের যে মন কি বাত অনুষ্ঠান উনি এই এত বছর ধরে প্রায় যে 127তম যে এপিসোড যে চলছে কি করে এটা করছেন। আমি সব জায়গায় যখন মন কি বাত অনুষ্ঠানে আমি যাই, আমি কথাগুলো আমি বলি যে আমরা যারা জনপ্রতিনিধিরা আছেন বা যারা মাননীয় প্রধানমন্ত্রীজিরও অনেক উপরের স্তরে জনপ্রতিনিধি বিশেষ করে তারা কিন্তু আস্তে আস্তে করে তাদের কাজের চাপে হোক বা বিভিন্ন কাজে অনেক সময় যাদের দ্বারা ভোটে নির্বাচিত হয়েছে তাদের সাথে একটা কথা বলার যে সম্পর্ক সেটা কিন্তু অনেকটা কমে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা করেন না। আমরা দেখেছি চাই পে চর্চা, পরীক্ষা পে চর্চা, এইসব অর্থাৎ সবার সাথে যুক্ত হওয়ার যে একটা এখন প্রযুক্তির যুগ, এই ধরনের ভার্চুয়ালি সবার সাথে যুক্ত হওয়া যায়, এই যে টেকনিক, তাতে করে মানুষের যে একটা বিশ্বাস এবং আস্থা মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে আসে এবং আমরাও কিন্তু অনেক অজানা তথ্য কিন্তু আমরা জানতে পারি। আজকে উনি যে বলেছেন যে আমাদের কিছুদিন আগে দিওয়ালি উৎসব হয়েছে, আমাদের স্মরণ করালেন। এখন আবার আরেকটা পর্ব ছট পূজা। আমি বিহারে ছিলাম অনেকদিন, সেখানে আমি পড়াশোনা করেছি। পরবর্তী সময়ে আমি লখনৌতেও ছিলাম কয়েক বছর। তো বিশেষ করে ওইসব জায়গায় যে ছট পূজা একটা বিরাট উৎসব কিন্তু সেখানে, কিন্তু আমাদের মধ্যে হয়তো বা এখানে আমরা ছট পূজা সম্পর্কে ততটা কিন্তু আমরা জানি না। এখন
অনেক বিহার থেকে যারা এখানে আসেন তাদের এখানে যেখানে বাসস্থান সেখানে আমরা এই ছট পূজাকে আমরা দেখতে পাই। অর্থাৎ এই যে পূজা এবং যেভাবে মনের থেকে মানসিকভাবে শ্রদ্ধার সাথে এই যে সংযোগ হয় ভগবানের সাথে এবং যে নিষ্ঠার সাথে পরিবারের শান্তি, সমাজের শান্তি, তার উদ্দেশ্যে যে এই কার্যক্রম সেটাকে আমরা যাতে ভুলে না যায়। আমাদের যে সবসময় বলে আমাদের কোনো সময় আমাদের রুট, আমরা কোথা থেকে আমরা এসছি, আমরা কোন জায়গার থেকে আমরা এসছি, সেটাকে কোনো অবস্থায় আমাদের যাতে না ভুলি, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে এই ছট পূজার কথা বলেছেন। আমরা যে গার্বেজ যে একটা একটু আগে আমরা দেখলাম যে কি অদ্ভুত যে একটা মিউনিসিপ্যালিটি থেকে যদি আপনি এত কেজি যদি প্লাস্টিক আপনি আনেন তাহলে আপনাকে ব্রেকফাস্ট খাওয়াবে, সকালবেলা প্রাতরাশ করাবে। যদি এর থেকে বেশি আনেন তাহলে হয়তো দুপুরে বেশি করে খাওয়াবে, আর যদি রাত্রেও খাওয়াতে পারি। এই যে ব্যবস্থাপনা আমরা তো কোনোদিন ভাবতে পারি না, বা এই যে বিষয়গুলো আছে সেইগুলো উনি আমাদের সামনে তুলে ধরেন। অর্থাৎ আমরাও যাতে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতে পারি কিনা, সেই কারণেই সেই বিষয়গুলো উনি আনছেন। আজকে যে ডলফিনের কথা উনি যে পূর্ণ করার দায়িত্ব আজকে সারা রাজ্যগুলোর প্রয়োজন। আমরাও ত্রিপুরাতে, আমরা ত্রিপুরা বিকশিত যে আমরা রাজ্য হিসাবে আমরাও কিন্তু 2047-কে সামনে রেখে আমরাও সেটা প্রকাশ করেছি। আপনারা শুনে খুশি হবেন, আমরা কিন্তু অনেক আগে এটা প্রিপেয়ার করেছিলাম। বিভিন্ন ক্রাইটেরিয়া কি কি আমরা করব আন্দাজি না, আর এতদিন ধরে আন্দাজে চলতো যে এত সময়ের মধ্যে এই প্যারামিটারে আমাদের সামনের দিকে এগোতে হবে। তো সেই হিসাবে আমরা কিন্তু ক্যাবিনেটে একটু টাইম লেগেছে, তবুও আজকে এতগুলো মেইন ল্যান্ড আছে সারা ভারতবর্ষে, অন্যান্য প্রদেশের তুলনায় আমরা কিন্তু পঞ্চম স্থানে আছি, যারা এই যে বিকশিত ত্রিপুরা 2047 তার যে কবে আমরা করব, কিভাবে করবো, সেগুলো আমরা ফেস করেছি। আপনারা সবাই জানেন ত্রিপুরা এখন নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে পার ক্যাপিটা ইনকাম আমরা সেকেন্ড পজিশন। আজকে যদি জিএসডিপির কথা বলুন, যে টার্গেট আজকে 30+ ট্রিলিয়নের কথা বলছে, সেই জায়গার মধ্যে আমরা জিএসডিপিতে সারা নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমরা সেকেন্ড হাই। আমাদের নীতি আয়োগ অলরেডি ডিক্লেয়ার করেছে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ত্রিপুরাকে ডিক্লেয়ার করেছে। এই যে একটার পর একটা আমাদের বিভিন্ন ভাবে জাতীয় স্তরে প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে আমাদের ত্রিপুরার যে স্থান এখন কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। আমি বলবো আগে ত্রিপুরাকে মানুষ জানতো না। আমরা রাজা মহারাজাদের নিয়ে আমরা প্রায় অনেক সময় কথা বলি, আগে সরকার, এর আগের সরকার আমরা দেখেছি মানে কোন পেশা করে রেখেছিল, ওদের নামই যেন কেউ না জানতে পারে সেই ব্যবস্থা করেছিল। আমাদের সরকার আসার পর আমরা কিন্তু ওনাদেরকে নাম দাম এবং তাদের যে ইতিহাস সেটা আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করেছি। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে, আপনারা হয়তোবা তখন অনেক ছোট ছিলেন বা অনেকে জন্মায়নি, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষ দিকে সিঙ্গারবীর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট ওনার সময় সেটা স্থাপন হয়েছিল। কিন্তু তারপর শেষ আগরতলা এয়ারপোর্ট আমাদের যে রাজাদের রাজত্ব চলে গেছে, কিন্তু গণতন্ত্রেও কিন্তু আমরা দেখেছি কেউ ওনাদের নাম নেয়নি। আমাদের সরকার আসার পর 2018 পরে আমরা ডিসিশন নিলাম যে উনি যেভাবে এয়ারপোর্ট নাম দিয়েছেন, মহারাজা বীর বিক্রম কিশোরের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, পূর্ণব বয়া যে মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসে উনার নামে উৎসর্গ করে সেই এয়ারপোর্টের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ডিক্লেয়ার করে। আমাদের কিশোর মানিক্য বাহাদুরের কামারচুমনির পাশে যে একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডকে আমার বাড়ির ঠিক কাছে, আমরা সেখান থেকেই আজকে আমি টাকার জলা কত কিলোমিটার ওই জায়গা থেকে কিন্তু ফিতে ধরতে হবে। আমরা কিন্তু অনেকে যাই না কোথা থেকে শুরু হয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম 0 মাইল লেখা থাকতো, তখন মাইল কিলোমিটার ছিল না। এখন যেহেতু আমি এই অবস্থার মধ্যে এসেছি, এখন যে আমার
যে আমার পজিশন, সেই পজিশনে আমি ব্যবহার করে ভালো কাজ করার উদ্দেশ্যে আমি সেই মাইল ফলক উঠালাম। সুন্দর করে জায়গাটার একটা নাম দিয়েছিলাম বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি সেখানে বসিয়েছি এবং সেখানে বীর বিক্রম চৌমুনি নাম দিয়েছি। এখানে তা আমরা দিয়েছি। আজকে যখন এয়ারপোর্ট থেকে আপনারা যদি আসেন দেখবেন একটা বড় গেট আছে, গেটের ঠিক মানে দাঁড়ে এই মহারাজা ফ্যামিলিরই। আমরা সারা পৃথিবী যাকে সবাই জানে যে একজন বিশিষ্ট সুরকার, মিউজিক ডাইরেক্টর, গায়ক শচীন দেববর্মন, মহারাজা ফ্যামিলি, উনার মূর্তি আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আমি বসিয়েছি। আমরা সম্মান দিতে জানি, যারা কাজ করেছে তাদের কেন আমরা সম্মান দেব না? আমরা সেই কাজগুলো করছি। আজকে আমরা সময়ে গণতন্ত্র, কিন্তু আমরা এই সরকার আসার পর গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করেছি। এখন সবাই যে কাজটা তখন কেউ বলেনি এখন বলা শুরু করেছে। এত বছর ধরে তাদের বলার কারো ক্ষমতা ছিল না। ঠিক আছে বলো, কিন্তু বলার মধ্যেও যেন তার একটা প্রপার ওয়ে থাকে। আমি বারবার বলছি, গায়ের জোর দিয়ে দাবিয়ে কিন্তু বলা যায়। তো এই যে একটা সুশৃঙ্খল অবস্থা আমরা চাই, যে জাতি জনজাতি মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি। সবার বলার অধিকার আছে, সবাইকে বলতে হবে। গায়ের জোর আমরা করবো না। এর আগেও এই কমিউনিস্টদের সময় আপনারা দেখেছেন, কংগ্রেস আমলে, তখন তো এইসব কথা শুনিনি, আজকে যে কথাগুলো উঠছে। কিন্তু আমরা বলছি আমরা এই সব কাজ জনজাতিদের উন্নয়নে, কারণ একটা গ্রুপকে আমি আলাদা করে আমি যদি বলি না ওনাদেরকে বাদ দিয়ে আমি কাজ করবো, অসম্ভব। সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, এটা কি এমনিতে একটা স্লোগান না? প্রতিটা ক্ষেত্রে প্রতিটা লোকের, প্রতিটা বর্গ, প্রতিটা জাতি গোষ্ঠী তাদের উন্নয়ন করতে হবে। এবং সেই দিশায় আমাদের বারবার বলছে, একটা উল্টো পাল্টা বুঝিয়ে বিভিন্ন ভাবে সুশুরি দিয়ে মানুষকে ভুল বুঝানোর যে কায়দা আমরা দেখেছি, এতে করে জনজাতিদের উন্নয়ন কোনো দিন হবে না। আজকে আমরা এই যে গত বাজেটে আমরা জনজাতিদের যে উন্নয়নের ক্ষেত্রে আমরা যদি দেখি 30,000 কোটি টাকা আমাদের বাজেটে ছিল, 27,000 থেকে রিভাইজ যে বাজেট হয়েছে সেটা 30,000 কোটি। সেখানে যাদের চাকরি করে তাদের টাকা আমাদের দিতে হবে, যারা পেনশন পাবে তাদের টাকা আমাদের দিতেই হবে। আমরা যে লোন নিয়েছি গভর্নমেন্টের থেকে, তার সেই লোনের লিমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিলে আমাদের কাছে থাকে মাত্র 17,000 কোটি টাকা। 2024-25-এর কথা বলছি, 17,000 কোটি টাকার মধ্যে আমরা 6,000-এর উপরে আমরা জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে খরচ করছি। তাহলে কত পার্সেন্ট আমরা দিচ্ছি? অর্থাৎ সেখানে প্রায় আমাদের 39.0 সামথিং এখানে খরচ করছি। এবং তাছাড়াও আমাদের যে বিভিন্ন যে আমাদের যে আলাদা মিউনিসিপ্যালিটি হলো, যে অন্যান্য বডিগুলো আছে, আমাদের কর্পোরেশন আছে, সেগুলোর জন্য আবার আলাদা কিছু দিতে হয়। তাহলে স্টেট গভর্নমেন্ট তো চলতে হবে। স্টেট গভর্নমেন্ট কি করে চলবে? স্টেট তো সবার, বাকি টাকা আমাদের স্টেট গভর্নমেন্ট এই আবার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে হয়, রাস্তাঘাট এভরিথিং। তাছাড়া এক্সটার্নাল এইডেড প্রজেক্ট আমরা যতগুলো নিয়েছি, আজকে 1400 কোটি টাকা আমরা নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেটা কি ট্রাস্টের মাধ্যমে শুধুমাত্র ট্রাইবাল এরিয়াতে খরচ করার জন্য। এগুলো বুঝে না কেউ, না বুঝে হইচই ফালতু কথা বলে, মানে না বুঝানোর চেষ্টা করে, না নিজেও বুঝে, না বুঝানোর চেষ্টা করে। এই কারণে এই কথাগুলো সবার বোঝা উচিত। আজকে 1400 কোটি, সেখানেও জনজাতিদের সেখানে যে রাস্তাঘাট, স্কুল, ইলেকট্রিসিটি, এইসব খাতে আমরা এই এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট সেগুলো আমরা নিয়েছি। সেখানেও আমাদের একটা ক্যাপিং আছে, যে আপনার যে 2025-26 পর্যন্ত 3 বছরের জন্য নর্থ ইস্টে সবাই করেছে, সেখানে আলাদা আলাদা আমাদের এখানে প্রায় 4,000 কোটি টাকার উপরে বেশি নিতে পারবে। আমি এবার দিল্লি থেকে বলে এসেছি, আমাদের যেসব প্রজেক্ট আমরা নিয়েছি এটা দিলে তো আমাদের ডেভেলপ যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো না। এবং 2025-26 আপনারা শুনে খুশি হবেন যে সেটা গিয়ে এই যে আমি বাদ দিলাম সমস্ত এক্সপেন্ডিচার, সেটা গিয়ে এবারের যে বাজেট আমরা দিলাম সেখানে প্রায় 40%-এর উপরে শুধু জনজাতি অধ্যুষিত এলাকার জন্য খরচ করা হবে। আমাদের এলিমেন্ট প্রজেক্ট প্রায় 1700 কোটি টাকা আমরা নিয়েছি। এলিমেন্ট প্রজেক্ট মানে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টগুলো কোথায়? সেগুলো তো সব জনজাতি অধ্যুষিত এলাকায়। সেখানেও তাদের যাতে
সুবিধা হয়, তাদের জীবন জীবিকা যেন ভালো হয়, সেই জন্য এই কাজগুলো করছি আমরা। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, আমরা সেখানেও এখানে জাতি জনজাতি বলে কিছু যে কোনো স্কিম আপনারা দেখুন, সেখানেও কিন্তু জাতি জনজাতি সবার জন্য এটা ইমপ্লিমেন্টেশন। এতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, সেগুলো বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে। সেখানে যখন যাদের বাড়ি বা সেখানে নিতে হচ্ছে, বেশিরভাগ জনজাতি এলাকার মানুষের কাছে টাকাটা যাচ্ছে। স্ক্যামের রাজনীতি আমরা দেখেছি, এখন তো স্ক্যামের রাজনীতি নেই। আজকে এতগুলো প্রদেশ একটার পর একটা ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার বা ডাইরেক্টলি ভারতীয় জনতা পার্টি এমনিতে চলে এসছে, মানুষ ঠিক বুঝতে পারছে। এবং আগামী দিনও ভারতীয় জনতা পার্টির আজকে 20টার উপরে আজকে আমাদের রাজ্য আউট অফ 28, সেই জায়গায় আগামী দিন আরো বাড়বে। বিহার আবার দেখবেন আপনারা কিছুদিন, আমি বিহারেও গিয়েছি, সেখানেও মানুষের পালস বুঝতে হবে। আর মানুষ সর্বোপরি চায় শান্তি। শান্তি ছাড়া মানুষের যে বুদ্ধিমত্তা, মানুষ শান্তিতে থাকলেই মানুষের কথা সুন্দর কথা। এবং আমি বলছি না যে সুন্দরের অর্থই না যে আপনি চুপ করে বসে থাকুন, আপনার মধ্যে বাক স্বাধীনতা থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার থাকতে হবে, এবং কোনটা ভালো সে বিষয়ে যখন কথা বলবেন তার চর্চা করা। খালি কথায় কথায় আন্দোলন হয় না, এগুলো আন্দোলন দিয়ে হবে না। এখন যুগ পাল্টে গেছে। আগে কমিউনিস্টদের সময়ে দেখতাম আমরা রাস্তায় বেরোনো যেত না, আজকে এই আন্দোলন তেমুক আন্দোলন, এখন তো কোনো আন্দোলন হচ্ছে না। আজকে আন্দোলন ছাড়া 3%, আমার যে পূর্বসূরি 3% দিয়ে দিয়েছে, আমি আসার পর 29 মাসে 29% দিয়েছি, আজকে সেটা 36% হয়েছে। এখানে যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আপনারা জনজাতি গোষ্ঠী তো সরকারি কর্মচারীও আছে, বললে এখানে শেষ করা যাবে না, অনেক কথা আছে। যেগুলো আমাদের মেইন যে টার্গেট, সেটা হচ্ছে বিকশিত ত্রিপুরা। বিকশিত ত্রিপুরা অর্থাৎ বিকশিত স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ বিকশিত ভারত 2047। যদি আমরা শক্তিশালী হই, আজকে সামরিক দিক দিয়েও অপারেশন সিন্দুরের কথা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, আগে আমাদের গলা কেটে পাকিস্তান আমাদের সোলজারদের আমাদের ভারতবর্ষে ফেলে দিত, কেউ বলতো। পার্লামেন্টে আঘাত করেছে, মুম্বাইতে, বিভিন্ন জায়গায়, পুনাতে বোম ব্লাস্টিং। নর্থ ইস্টার্ন জোনের অবস্থাকে দেখুন আপনারা, গুয়াহাটি গেলে আজকে কোথায় যে কখন বোম ব্লাস্টিং হবে। আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পরে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীজি, ওনার মানে অ্যাক্টিভ ওয়ার্কের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে প্রায় 11টা থেকে 12টার মতো মুভ হয়েছে, আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরাতেও আপনারা দেখেছেন এনএলএফটি, তারপর আপনার ATTF ওদের সাথে এবং ত্রিপুরা সরকার, ভারত সরকার, আমরা সেখানে সমঝোতা হয়েছে। আজকে আমরা বলতে পারি ত্রিপুরাতে মানে টেররিস্ট ফ্রি ত্রিপুরা। তো আমরা একটা অ্যাটিটিউডটা দেখতে হবে, অ্যাটিটিউড দেখে এতে করে সবার ভালো।